শুরু করছি প্রণয়ের অমল কাব্য। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারাহ, ফাইজ, শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দু একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রোল করে। ফাইজ, শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ বলে ওঠে, ইরফান, তো বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, ভ্রু কুঁচকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না। আই মিন তোর বউ ছিল বলে, ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধ করে। বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ হেসে বলে, আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নামে সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলেই কানে ব্লুটুথ গুঁজে নেয়। শুধু ফ্রু কুঁচকে বলে, ইরফানের কেস কি বোঝাতো? আমি এর আগামাথা বুঝি না। ফয়েজ দুহাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন তো মনে হচ্ছে ও জানেই না ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে। কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলেই নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মান-ইজ্জত থাকবে না ওর মতে। এরই মাঝে ফাঁড়া হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারহা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারহা বেরিয়ে গেলে, শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভ্রু কুঁচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর ঘাড় তেরা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধা না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দু ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধর কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না, ছ্যাচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরলো, তাকে ছ্যাচড়া বলছে। মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছ্যাচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফায়েজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে দেখ। আর দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে, আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এই শালা মানুষ হয়েও রোবট প্রোম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে, বাঁ হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে ছ্যাঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার, আমার বোনকে ডাইনি বলেছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারহা ডাইনিং এ মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারহা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারহা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারহা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারহা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে, বাম হাতে চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারহা এক গ্লাস পানি খাওয়া তো, তৃষ্ণা পেয়েছে। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না, তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেখে ফয়েজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ। এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফয়েজ তার বোনের দিকে তাকালো। ফরার হাতের উপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে। ফরা কেঁদে দিয়ে বলে, ভাইয়া,
শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছ্যাঁচড়ামি করে দেখ। ফাইজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এতে কথা বলা উচিত, সে উদ্দেশ্যেই ফাইজের স্থান ছাড়ল। শুদ্ধ ফারার সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধ দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারা, আমার হাতে জ্বালাপোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারা দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে। আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবি তুই? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে। ফারা ফুপিয়ে ওঠে, শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল, আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঁচ মারে, চিৎকার করে বলে, মিশকা মিশকা মিশকা, আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এই জন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে, হ্যাঁ সেই বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ রাগে ফারা গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বাচ্চাই আরো ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও, ওসব আমার দ্বারা হবে না। এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফরার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফয়েজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে তাতে দাঁত চেপে বলে, ফায়েজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিস কাপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং এর ভালোবাসা তোদের। খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইসব আজগুবি লাগলো তার কাছে, কষ্ট পায়। শুদ্ধ রেখে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করবো, যা, ভাল লাগছে না। ও যে জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসিস না, বলেছি না ওকে সিধে করবো আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়েই পড়ে আছে। মেয়ে জাতে যে এত প্যাচ, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেড়ামি ও করবে, রেগে মারবো আমি, দাগ পড়বে ওর গালে, বুক পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিয়েছো? ফয়েজ তার ঘর থেকে বেরিয়ে ফরার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফয়েজ মৃদু হেসে বলল, ও হাতে সেবা করতে যেতে নিষেধ করেছে। ফরা রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফয়েজ ফরার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফরা এগিয়ে এসে বলে, ইনায়ের সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায় তোমাকে পছন্দ করে না। ফয়েজ তাড়া করে চোখ মেলে তাকায় বোনের দিকে, কি রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে। পরে কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফয়েজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম। পাশের বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিয়ে দিব। বিয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডে চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারা চলে গেল, চোখ বুজে হাসলো ফায়েজ। শুদ্ধ আর ফারা ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই
শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে, কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পেছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। পড়া চোখের কোণ ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফরাকে চোখে পড়ল। ফরা তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ তার হাতটা সরিয়ে নেয়। ফরা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফরা নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমন ভাবে ডাকে যেন বলবে চলো এক্ষুনি বিয়ে করে নি। কিন্তু এই তেরা আসলে আগলা দরদ দেখাতে আর আসে তাকে দুর্বল করে দিতে। ফরহার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে শান্ত গলায় বলে, হাঁটতে দাও প্লিজ, ব্যান্ডেজ করে চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারা মাথা নিচু করে বলে, এখন তো আর আবুও ডাকতে হয় না বড়, তবুও নাম ধরে রাখছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগে এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফরা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাঁ হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎই অত্যন্ত রেগে ধমকে বলে, ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয় কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি। ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পেছনে, হনহন করে বেরিয়ে যায়। পড়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফায়েজকে দেখলো। ফায়েজ এগিয়ে এসে বলে, আমাকে বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি দেখি। ফয়েজ বিরক্ত হলো, শুদ্ধর হাত টেনে বলল, ভাবলাম ভালোবেসে আমার বোন ম্যানেজ করে দিলে তুই মিটি মিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতে সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না। পারবো, কথাটা বলে পেছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারার দিকে একবার তাকায়। এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথা ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়ের ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়েরা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজ এর পাশে চেয়ারে বসে পড়লে মায়েরা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশে চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়ের দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়েরা ধীর পায়ে এসে ইরফানের পাশে চেয়ারে বসে পড়ে। কাঁপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়ের হাতের দিকে তাকায়, বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়েরা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামিন আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল, কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপুর বাড়ি রেখে আসবে মায়েরাকে।
ওর বাবার বাড়ি নয়, বুঝেছো? ইরফান ভ্রু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রোমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারাক নেওয়াজ কিছুই বলল না। তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন? মায়েরা বোঝে না। কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তাকিয়ে থাকে তার দিকে। এখনো তাকিয়ে আছে। মায়ের অস্বস্তি হয়। দ্রুত খাওয়ার চেষ্টা করার উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়রার কাশি উঠে যায়। ইরফান মায়রার সামনে এক গ্লাস পানি রাখে। মায়রা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়ের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়েরা কেঁপে ওঠে। চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়ের দিকে সবাই চেয়ে আছে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়েরার দিকে, আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিন রাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টো পাল্টে ভাজে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। ওয়াই? মায়েরা তার সামনে বসা ইনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেকি হেসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনা তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়ের দিকে চেয়ে আছে। খাবার মাঝে বারবার কথা বলছে তার ভাই। মায়েরাকে এখনো যে থাপড় মারেনি এটাই ঢের। ইশারায় দেখালো, চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইকে আমি ভয় পাই না, বুঝলে? সবসময় আমি ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে। ইরফান গমগমে গলায় ধমক দেয়, শাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মাইরার চোখ বুঝে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রোমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে কটকট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলেই তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে ছেলের বউ, এখন তুমিও সব জুটেছো পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রোমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাঁচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখোনি এই মেয়ে এত কথা বলে। দুই মেরু দুজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক রাজার মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেননি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিং এ। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান ওপর থেকে নেমে এসে মায়রাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়রার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়রা দ্রুত পেছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাঁদর। মায়রা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে গিয়ে যায়। পিছু পিছু মায়রা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়রা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুহাত গাড়ি জানালায় ঠেকিয়ে রেখেছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়রাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করা মাঝে মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়ের দু হাতের বেশ খানিকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাতে স্টিয়ারিং এ রেখে বা হাতে মায়ের বাহু ধরে জোরে টান দেয়।
এত জোরে টান দেয়, টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগে ড্রাইভিং করে। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু টলতে টলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে, উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার চোখে মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে নাকি? তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া? মায়েরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি, পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করবো। মায়েরা গালে হাতে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়ের দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মায়েরা ধমকে ঝাঁকি দিয়ে ওঠে, জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুল ভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দেবো আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে, মুখে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের মুখ থেকে উপর থেকে কাগজ ছেলে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়ের দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের, ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবে বিড়বিড় করে বলে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দেন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়েরা দুহাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টে দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়েরাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়েরা বাঁ হাতে ডলতে থাকে। ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই স্কচ টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা সিটে মাথা এলিয়ে দেয়, চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়াই কি করলো, কি পাষাণ, উফ, দাজ্জাল একটা লোক। গাড়ি ঝাঁকুনিতে মায়রার মুখ ঘুমন্ত মুখ হেলে কাঁচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাঁচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ি ব্রেক কষে মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে চিটে ফোটা পানির কোনা, চোখ এড়ায় না ইরফানের। ভ্রু কুঁচকে যায় তার। মায়রা একটু নড়েচড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়রা ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়রা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়রা ধমকে কেঁপে ওঠে। দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ি গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানালা দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে। ধরায় সন্ধ্যা নামবে নামবে ভাব। কিছুক্ষণের মাঝে তার পাশে দরজা খুলে যায়। মায়েরা ভ্রু কুঁচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর।
মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গেছে। কোনো রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়ের মুখ খানিক হাঁ হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজের বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তে চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান থেকে তুলে নিয়ে এসেছে। মায়েরা বিশ্ব কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলা ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দিকে দৃষ্টি থেকে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়েরা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে কি একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিনে ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরে দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর তার বউ এসছে। মায়রা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়রার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়রার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি রে মায়রা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়রা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরে দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবে কিন্তু? ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে, বুঝলি? পেছন থেকে মায়েরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা ছোট ছোট চোখ করে তাকায় মায়েরার দিকে, এগিয়ে এসে বলে, কদিনে স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপু। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান ডেকে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। মায়েরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়রার হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এইভাবে লাগিসটা কি সারাদিন? মায়রা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা, জানো? যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়, থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়ের কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি বলে, তোর কি হব? ফুপি তো। তাহলে এই নামে ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানে। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এ বাড়ি এসেছিস তার ঘরে যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যাও ঘরে, একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়ের হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়, যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি সরি ফুপি, করলা আছে। শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়ের দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না, ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি।
ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে, দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। রুদ্ধর মা তাকালেন না মায়নার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনো আছে। মায়না ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়, বাকিটা সে নিজে এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরে জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছে। মায়রা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পেছন ফিরে তাকায়, মায়রাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কাম। মায়রা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনা আপু থেকে শুনেছে। মায়রাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন, হাসছো কেন? মায়রা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয়। চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু মায়রা উল্টো ঘুরে বুঝলো কাহিনী কত। দৌড়ে দুপা এগোলে আর এগোতে পারে না। ইরফান মায়ের হাত টেনে ধরেছে। মায়েরার অসহায় লাগলো, সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে। এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছ কেন? মায়েরা অবাক হয়, সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকেই ধরে ফেললো, কি সাংঘাতিক নাক মুখ। ইরফান রেগে হাতের কাজ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়ের মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গার্ল। তখনই মায়েরা খুব খুব করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকে যায়। সে সময় ইরফান গাল বলতে মুখটা হা করে। ঘটনাক্রমে মায়রার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতরে যায়। মায়রা ইরফান দুজনেই হতভম্ব। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হা করা মুখ বন্ধ করে নেয়, শক্ত চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা বারবার ঢোক গিলছে। আজ সে ক্ষত। ইরফান মায়রার মুখ থেকে হাত সরালো, তবে মায়রার হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে কলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়রাকে টেনে জানালা বরাবর দেওয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার পেট শক্ত হাতে চেপে রাখে, বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখের দিকে হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়রা এবার সত্যি ভয় পাচ্ছে। কান্না মাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বাঁ হাতে নামিয়ে সে হাতে মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে সব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে খেয়ে নিয়েছে, তাই জোর করে শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আধখাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়ের হাতে ধরে রাখা আধখাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়ের মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না। ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়েরা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। এরপর মায়ের হাত থেকে আধখাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়েরা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে, স্টুপিড। মায়েরা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান থমকে বলে, স্টুপিড গাল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাব থাপ্পড় পড়বে এই দুগালে, স্টুপিড। মায়রা মাথা নিচু করে মুখে তাকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা।
তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়রা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ার উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে, ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে। তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়ের কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা। হয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়ের ফুচকা চিবানো অফ হয়ে যায়। অসহায় চোখে মুখে তাকা ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেভাবেই চেয়ে আছে। এবার মায়ের আর গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বাঁ হাতে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা নিচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কি রে, তোরা আবার মারামারি শুরু করেছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে জেনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এ বাড়ি আসতো না, তাই আগে শুদ্ধকে চিনতো না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়া এগুলো। মায়েরা শব্দ করে বলল যে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে, এটা তো দোকানদারের সম্পদ। ইরফানের হাতে কেন বুঝলো না? ইরফান রেগে মায়ের হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ ওগুলো ফেলবেন না, আমার হার্ট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে, মেয়েদের হার্ট ফুচকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বললো আমাকে। শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটা দিকে নজর পড়লে অবাক হয়ে যায়। মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলবে না তো। কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভ্রু কুঁচকালো। ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেললো। শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাবো সাথে। ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যেস করো। এটা তো পারবো না। এ তো কিছু না, কিছু জানি না। ইরফানের বইয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাবো, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। তুই তো কিছু একটা ভেবে বলে, আচ্ছা শহরে তোমার জন্য একটা ছোট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেললো শুদ্ধর কথা, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালেই রাম ধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকা। শুদ্ধর মা মায়ের পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি। ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও না। তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না। এক মিনিট, এক মিনিট। তোমার ভাতিজাই আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবি, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটি মিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানে। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়ের হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানই ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না, তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে উঠত। ইরফান গম্ভীর মুখাভাবে মায়ের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ।
এরপর মায়ের পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস পেল। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতর যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাস করে বাকি যে 3টে রুম আছে সবগুলো সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজে শুদ্ধ খুব ভালো করে বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধ দরজার সামনে দাঁড়ায়, গম্ভীর গলায় তাতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজা একটা পাঞ্চ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতেই নিজ হাতে সেলাই করবো আমি, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে, যেটা মাইনার ভীষণ বিরক্ত লাগে। ইচ্ছে করলো টেনে সব চুল চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরার কেমন অদ্ভুত লাগে, এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে আর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়ে। তবু কেমন বেলাইয়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়ে ছাড়বে। এরপর মায়েরাকে হাওয়ার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়েরা কিছুটা কেঁপে উঠে ঢোক গেলে চোখ নামিয়ে নিয়ে মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়েরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে। এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়েরা বিরক্ত, বুঝলো না বিরক্তি কার উপর, এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলে অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের উপর ডান হাতে রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, ঠান্ডা লাগবে, কিন্তু এই লোকটার পাশে থাকবে। যদি ঘুমের মাঝে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানায় কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে। আর একটু চেপে যায় কোণার দিকে। চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে বাইরে মায়েরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাঁধ হয়ে চোখ বুজে নেয়। মায়েরা ভোঁতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড় করে 2-4টে কথাও শোনায়। চোখে ঘুমে আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু কিছু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল দেখে ভ্রু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়েরা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো, কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়েরাকে মায়েরার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবার মায়েরার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়েরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে। তবে বডি মায়েরা জায়গায়, চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুত ভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলে খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইলে শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়েরাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এক দিয়ে ফিরিয়ে রেখেছে মেয়েটা।
পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো, জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝেই উল্টো ফিরে শয়ে, চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই, জামা সরে গিয়েছে পেটের ওপর থেকে, তবে প্লাজোর কোমরের আবার বেশ ওপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে দু আঙুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় তোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না হাসছে না, তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে, কিছু ছোট চুল মায়ের চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো, হাত বাড়িয়ে মায়ের গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গেলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়, দু হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বাঁ হাতে বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙুল ছোঁয়। এরপর এগিয়ে এসে মাইনার পাশে শটান হয়ে শুয়ে পড়ে, ডান হাত চোখের উপর রেখে চোখ বোঝে। কিছুক্ষণ না যেতেই মায়েরা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঁট হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়েরা আবারও নড়েচড়ে ইরফানের পেটের সাইডে মুখ টেকায়। সময় পাল্লা বাড়ে, মায়ের গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি শার্ট নেই, আর নিতে পারল না। চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। মায়েরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা দুই পেরিয়েছে, ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটো লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে বেলকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে, সেই বরাবর দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়, উদ্দেশ্য মাইরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস দিয়ে ইরফানের বুক ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে, সে বিরক্ত। নিজের উপর নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঁচ মারে। মৃদু শব্দ হয়, ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পরে ছাই হয়েছে। সে সময় পেছন থেকে কেমন ফোঁস ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখেই ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়। কাপড়ের মতো করে ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়েরাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়েরার পাশে এসে বসে। কাছ থেকে মায়েরাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, এই কি হয়েছে? মায়েরা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়েরার দুগাল তার দু হাতের আঁচলায় নিয়ে ভীতি স্বরে বলে, এই কান টক টু মি, হোয়াট হ্যাপেন? মায়েরা কিছু বুঝলো না, বোধহয় শুনলো না। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়েরার দু হাত তার দু হাতের মাঝে নেয়, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়েরা যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালেও দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার দু হাত তার দু হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়রার দু হাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝলো পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দু হাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে
জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়েরার পায়ের উপর রাখে। এরপর মায়েরার মাথার কাছে বসে গালে হাত রাখে, মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা চোখ বুজে ফুঁপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়েরার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, এই কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়েরা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো, দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়েদের ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন থেকে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টেপাল্টে দেখলেও কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়েরার পাশে বসে। মায়েরা শরীর ছেড়ে দিয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়েরা দু হাতের মাঝখানে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়েরা দু হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়ের গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়েরা একদম শান্ত হয়ে যায়, ভারী নিঃশ্বাস পড়ে। মায়েরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়েরা থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়েরার মুখের দিকে চায়, তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়েরা চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়, মেঝে থেকে মায়েরা ওড়না তুলে ঘুমন্ত মায়েরার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে আছে। দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বেয়ে পড়ে, কপালে, নাকে, ঠোঁটের উপর বিভাগে বিন্দু বিন্দু ঘামে ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়া শ্বাসকষ্টে রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটের পাশেই লাইটার ভেজায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেটে জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি, জাস্ট একবার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরই তার ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়। এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ওর শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেভানোর আগুনের ন্যায় গরম হাতে সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বা হাতে জানালা খুলে সেই সিগারেট প্যাকেট ছুঁড়ে ফেললো। ডান হাতটা একবার ছাড়া দেয়। হাতে ছেঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখাভাবে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরো ঘন্টা খানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়ের দিকে তাকায়। মায়েরা এতক্ষণে আরো একবার নড়াচড়া করেনি। ভ্রু কুঁচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়েরা ডান হাত ধরে। গালে হাত দিলে মায়েরা একটু নড়ে ওঠে। ইরফান মায়ের হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে এসে এরপর সে উজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে নেয়। ঘন কালো অন্ধার নিভে সকালের মিটিমিটি আলোয় ধরণী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের টান, কিছুটা উচ্চ শব্দে ডাক ভেসে আসে। মায়েরা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে বা হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়েরা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়ের ঘন কালো এলোমেলো চুলগুলো দেখলো, কিছু বলল না। মায়েরাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়ের গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দু মাত্র। ইরফান ফুস করে শ্বাস ফেলল। বেড সাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘাম মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপর রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিট পিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধরপড় করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমাচ্ছে